বাসর রাতে বসে আমি আমার স্বামীকে ৩টি শর্ত দিয়েছিলাম। প্রথমত, আপনি আমাকে একটা টাচ ফোন কিনে দিবেন। দ্বিতীয়ত, আমি মাদ্রাসায় ভর্তি হতে চাই, আবার লেখাপড়া করতে চাই। আর তৃতীয়ত, আপনি কখনোই আমাকে টাচ করতে পারবেন না। আমার স্বামী তখন বলল, আচ্ছা ঠিক আছে, আমি তোমার সব শর্ত মেনে নিব। এখন তুমি ঘুমো। আমার বিয়েটা যেহেতু আমার ইচ্ছার বিরুদ্ধে হয়েছিল, তাই আমার স্বামীকে আমি কখনোই মেনে নিতে পারিনি। আচ্ছা যাই হোক, সে আমার শর্ত মেনে নিয়েছিল। আমাকে একটা টাচ ফোন কিনে দেয় এবং আমাকে মাদ্রাসায় ভর্তি করে দেয়। ফোনটা আমার হাতে দিতে দিতে বলল, তুমি এই ফোন দিয়ে এমন কোনো কাজ করবে না যাতে আমাদের বদনাম হয়। আমি তখন ফোনটা হাতে নিতে নিতে বললাম, আপনি নিশ্চিত থাকুন, আমি এমন কিছু করব না যাতে আপনার বদনাম হয়। তো এভাবেই যাচ্ছিল আমাদের দিনগুলো। সবার সামনে আমরা খুব সুখী দম্পতি। কিন্তু আমাদের মাঝে কখনো শারীরিক সম্পর্কও হয়নি। রাত হলে আমরা আলাদা হয়ে যেতাম। আমি খাটে ঘুমাতাম আর সে ফ্লোরে। আমার স্বামী খুব ভালো একজন মানুষ ছিলেন। সে আমার সব কথা শুনতেন। কোথাও গেলে আমাকে নিয়ে যেতেন। আমাকে রেখে তিনি কোথাও একা যাননি। আলহামদুলিল্লাহ, আমার শ্বশুর-শাশুড়িও খুব ভালো মানুষ। কিন্তু এখনো আমি আমার স্বামীকে মন থেকে মেনে নিতে পারিনি। তবে তার প্রতি আস্তে আস্তে আমার কেমন যেন একটা মায়া কাজ করতেছে। এভাবে দেখতে দেখতে একটা মাস পার হয়ে গেল। আমার শাশুড়ি আমাকে কোনো কাজই করতে দিতেন না। আর আমার ননদ, সেও খুব ভালো ছিল। আমাকে নিজের বোনের মতো দেখত। আমার স্বামী মাঝে মাঝে আমাকে জিজ্ঞেস করত, আচ্ছা, আমি যদি মারা যাই তুমি কান্না করবে? আমি তখন তাকে বলতাম, কখনো না। আপনি মারা গেলে আমি কেন কান্না করব? আমি কান্না করব না। আসলে ওইটা ছিল আমার মুখের কথা, মনের কথা না। আমার স্বামী তখন আবার বলতেন, আচ্ছা, আমি মারা গেলে তুমি অন্য আরেকটা ভালো ছেলে দেখে বিয়ে করে নিও। তখন আমি বলতাম, কেন? আপনি মারা যাবেন কেন? তাহলে কি আপনারা সবাই ইচ্ছা করে আমার জীবনটা নষ্ট করছেন? তখন আমার স্বামী বলতেন, হ্যাঁ, আমি সত্যিই তোমার জীবনটা নষ্ট করেছি। তুমি পারলে আমাকে মাফ করে দিও। এভাবেই কেটে যায় বেশ কয়েকদিন। এরপর হঠাৎ একদিন আমার স্বামী বিদ্যুৎ শক খেয়ে মারা যান। তখন আমার জীবনে নেমে আসে অন্ধকার। হ্যাঁ, আমাকে ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেয়া হয়েছিল। স্বামীর সাথে সবকিছু মানিয়ে নিতে অনেকটা সময়ও লেগেছিল। আমার স্বামী মারা যাওয়ার ঠিক ৭ দিনের মাথায় আমার বাবা এসে আমাকে নিয়ে যান। আসলে এখানে থেকেই বা আমি কি করব, যেখানে আমার স্বামীই নেই। তবে এখনো আমি আমার স্বামীর শোক কাটিয়ে উঠতে পারিনি। বিয়ে হয়েছিল মাত্র কয়েক মাস। আমি আমার স্বামীকে অনেক কষ্ট দিয়েছি। অনেক অন্যায় করেছি মানুষটার সাথে। কে জানতো সে এরকম হুট করে আমাকে ছেড়ে চলে যাবে? এরপর আমার বাবা আমাকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়াতে চলে আসে। এভাবেই দেখতে দেখতে ২৬ দিন পার হয়ে গেল। আমিও মনে মনে সিদ্ধান্ত নিলাম, জীবন তো এভাবে চলতে পারে না। আমি ঢাকায় গিয়ে গার্মেন্টসে চাকরি নিব। নিজের টাকায় নিজে চলবো। সেদিন বাবা বাড়িতে আমাকে কল করে বলে যে, তুই একটু রেডি হয়ে থাকিস, আজকে তোকে পাত্রপক্ষ দেখতে আসবে। আমার স্বামী মারা গেছে মাত্র ২৬ দিন হইছে। এর মধ্যে বাবা পাত্র দেখা শুরু করছে। বাবার কথা শুনে আমার মাথায় তো আকাশ ভেঙে পড়ল। আমি বাবাকে বললাম, বাবা, এখন আমি বিয়ে করতে পারব না। এই মুহূর্তে আমার পক্ষে বিয়ে করা সম্ভব না। তখন আমার বাবা আমাকে বোঝালো যে, পাত্রপক্ষ দেখতে আসলেই তো বিয়ে হয়ে যায় না। তখন আমি বললাম যে, আচ্ছা ঠিক আছে, তুমি তাদেরকে বাড়িতে আসতে বলো। পাত্রপক্ষ বাড়িতে আসলো। যার সাথে আমার বিয়ের কথা, তার ৭ বছরের একটা বাচ্চা আছে। ৯ বছর আগে তার স্ত্রী মারা গেছেন। তো আমি কিছুতেই এই বিয়েটা করতে চাচ্ছিলাম না। তখন বাবা আমাকে ইমোশনালি ব্ল্যাকমেইল করার চেষ্টা করছিল। বাবা আমাকে বললেন, আমি যদি এই বিয়েতে রাজি না হই তাহলে বাবার ২ চোখ যেদিক যায় সেদিকে সে চলে যাবেন। এই কথা শুনে আমি আমার ছোট বোনটার কথা চিন্তা করলাম এবং বিয়েতে রাজি হলাম। আর তারপর আমার যার সাথে বিয়ে হয়, মানে আমার ২য় স্বামী, সেদিনই বিয়ে করে আমাকে তাদের বাড়িতে নিয়ে যায়। কিন্তু আমার কপালে তো সুখ লেখা নেই। বিয়ে করে যেদিন সে আমাকে তাদের বাড়িতে নিয়ে যায়, সেদিন রাত থেকেই সে আমার সাথে শারীরিক এবং মানসিকভাবে অত্যাচার করতে থাকে। আসলে আমি আমার ১ম স্বামীর সাথে যে অন্যায়টা করেছিলাম, হয়তো তারই শাস্তি পাচ্ছি। এই অত্যাচার আমি আর সহ্য করতে পারছিলাম না। এরপর আমি ঢাকায় আমার এক ফুফাতো বোনের বাসায় চলে যাই। সে কিভাবে যেন সেই ঠিকানাও জোগাড় করে সেখানে চলে যায়। সে সেখানে গিয়ে আমাকে বলে যে সে আমার সাথে অন্যায় করছে, সে কখনোই আর এমনটা করবে না, অর্থাৎ সে মাফ চাচ্ছে। তো আমিও তাকে মাফ করে দিলাম। তারপর আমরা দুজনেই গার্মেন্টসে চাকরি নিলাম। এর কিছুদিন পর আমি জানতে পারলাম আমি প্রেগন্যান্ট। তো এভাবেই ভালো খারাপ মিলিয়ে আমাদের সংসারটা চলছিল। আমার প্রেগন্যান্সির যখন ৫ মাস চলে, তখন আমার স্বামীর সাথে আমার তুমুল ঝগড়া লেগে যায়। ঝগড়ার এক পর্যায়ে সে আমার পেটে লাথি মারে এবং আমি তখন প্রচণ্ড ব্যথা পাই। ব্যথা পেয়ে কাঁদতে থাকি। কিন্তু সে একবারও আমার কাছে আসেনি। এরপর আশেপাশের লোকজন এসে আমাকে হসপিটালে নিয়ে যায়।
হসপিটালে গেলে চেক আপ করে ডাক্তার জানায় যে আমার বাচ্চার কোনো সমস্যা হয়নি। এরপর দেখতে দেখতে আমার একটা ফুটফুটে ছেলেবাবু হয়। দেখতে দেখতে আমার ছেলেবাবুটার এখন ২ বছর চলে। কিন্তু আমার প্রতি আমার স্বামীর অত্যাচার এখনো কমেনি। মাঝে মাঝে চিন্তা করি, আমার কপালটা এত খারাপ কেন? আমার মতো কপাল নিয়ে যেন কেউ পৃথিবীতে না আসে। জীবনের শুরুতেই মাকে হারালাম। এরপর বিয়ে হলো। ১ম স্বামীকে হারালাম। আবার বিয়ে হলো। সেখান থেকে পাচ্ছি শুধু অত্যাচার আর অত্যাচার। আর এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপুর জীবন থেকে নেয়া, যার সাথে আমার বাস্তব জীবনের কোনো মিল নেই। ধন্যবাদ।